বাট মাসুদ কামালের উত্থাপিত সব অভিযোগ আমি উড়িয়ে দেব, আমি সেরকম লোক নই, আসলে আমি দুঃখিত। তাই এইখানে মাসুদ কামালের কিছু পয়েন্টস আছে, মাসুদ কামালের পয়েন্টসগুলো আলোচনার দাবি রাখি নিশ্চয়ই। মাসুদ কামাল রাইটলি কিছু অভিযোগ উত্থাপন করেছেন, এই অভিযোগগুলোর জবাব আমাদের পাওয়া দরকার। সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম, যিনি এখন এনসিপির আহ্বায়ক, এবং এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিয়ে কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন ভিন্ন ভিন্ন জায়গায় এবং সময়ে। আর এইসব নিয়ে গণমাধ্যম, সমাজ মাধ্যম এবং সাধারণের মধ্যে নানা রকম জল্পনা কাজ করছে গত দুদিন ধরে। সবাই ব্যস্ত আছেন এই বক্তব্যগুলোর সমীকরণ মেলাবার কিংবা বিশ্লেষণ করবার কাজে। গুরুতর অভিযোগ নিঃসন্দেহে। নাহিদ ইসলাম অভিযোগ করেছিলেন যে উপদেষ্টাদের কেউ কেউ আখের গুছিয়ে নিয়েছে, তারা এখন সেফ এক্সিট পাবার ধান্দায় আছে বা সেফ এক্সিট করে ফেলেছে এবং এই জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে লিয়াজও করেছে। তো এইটি কর্তব্যরত উপদেষ্টাদের বিরুদ্ধে আসলেই বিস্ফোরক মন্তব্য, অত্যন্ত সিরিয়াস মন্তব্যগুলো। আর তিনি নাম প্রকাশ করেননি তারা কারা, কার কথা তিনি মেন করছেন। নাম প্রকাশ করলে ভালো হতো, বিভিন্ন মহল থেকে নাম প্রকাশের দাবি উঠেছে, আর এইটি খুবই স্বাভাবিক। আর আরেকজন উপদেষ্টা, পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান নাহিদ ইসলামকে নাম প্রকাশ করবার কথা বলেছেন। আরও অনেকেই দাবি করছেন, কারণ এটি আমাদের এরকম ধোঁয়াশার মধ্যে আসলে রাখা উচিত হবে না। আর নাহিদ ইসলাম যেহেতু উপদেষ্টা মণ্ডলীর একজন ছিলেন আগে, তাই তার ভেতর বাইর সব কিছুই জানা আছে ভালোই, তাই চাইলে হয়তো তিনি নামও প্রকাশ করতে পারবেন। আর তিনি এমনি এমনি বায়বীয় একটি অভিযোগ করেছেন, সেটি আসলে বিশ্বাস করা যায় না, কারণ নাহিদ ইসলামকে দায়িত্বশীল লোক বলেই আমরা মনে করব। আর এরকম একজন দায়িত্বশীল মানুষ বায়বীয় অভিযোগ করতে পারেন না, তার অভিযোগে নিশ্চয়ই সত্যতা আছে। আর সত্যতা আছে বলে তিনি অভিযোগ করেছেন, অবশ্যই দায়িত্ব নিয়ে করেছেন বা বলেছেন কথাগুলো। এখন আমাদের বলে দিতে হবে, জাতিকে জানাতে হবে কারা সেই উপদেষ্টা, কারা আখের গুছিয়ে নিয়েছে, কিভাবে নিয়েছে, আর কারাই বা সেফ এক্সিট পাবার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে লিয়াজও করছে। সুনির্দিষ্টভাবে আমাদের কথাগুলো জানা দরকার। আর তার চাইতেও এক কাঠি সরস মন্তব্য করেছেন সার্জিস আলম। তিনি বলেছেন মৃত্যু ছাড়া কিছু কিছু উপদেষ্টার কোনো এক্সিট নেই, তারা এক্সিট পাবেন না। তারা হয়তো এমনই কোনো অপকর্ম করেছেন কিংবা গর্হিত কাজ করেছেন, না হলে সার্জিস আলম এইভাবে কথা বলবেন কেন? এই মন্তব্যটিও খুব গুরুত্বপূর্ণ এবং সিরিয়াস ধর্মী। তো এই পরিস্থিতিতে আমাদের সাংবাদিক মাসুদ কামাল সম্প্রতি চ্যানেল 24-এর মুক্ত বাক অনুষ্ঠানে একটি বিশেষ পর্বে, এগুলো বিভিন্ন পর্বে ভাগ করা থাকে, যেই পর্বে আজকের বিষয় সবার আগে বাংলা, সবার আগে বাংলাদেশ, এই পর্বে তিনি কথা বলছিলেন মাসুদ কামাল। সেখানে তিনি কিছু কথা বলেছেন, সেগুলো বিস্ফোরক আমি বলবো। চতুর্দিকে শুধু বিস্ফোরক আর বিস্ফোরক, যা কিছু ঘটছে সবই বিস্ফোরক, সবই বিরাট, ছোট কিছু ঘটছে না। আচ্ছা, তো মাসুদ কামাল সম্পর্কে আমার অবজারভেশন আছে, নিজস্ব অবজারভেশন। আমার চ্যানেল থেকে আমি অতীতে তার সমালোচনা করে আমি বেশ কয়েকটি কন্টেন্ট পাবলিশ করেছি, কারণ আমি শুরু থেকেই দেখেছি মাসুদ কামালের একটি কাজ, অন্তর্বর্তীকালীন সরকারের বিরোধিতা করা, বুঝে বা না বুঝে, প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে, প্রাসঙ্গিকভাবে কিংবা অপ্রাসঙ্গিকভাবে, একটি তার কাজ। ধ্যান জ্ঞান সব কিছু তার একটি, অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করা। বিশেষভাবে অধ্যাপক ইউনূসকে এনিয়ে বিনিয়ে নানাভাবে তাকে একটু টেনে নামানো, নিরলস চেষ্টা করে যাচ্ছেন ভদ্রলোক, কোনো চেষ্টার কোনো কমতি নেই। তো এইসব কারণে আমি তার বিরুদ্ধে কথা বলেছি। আমি দুটো বিষয় আলাদা দেখতে চাই। একটি হলো, যে কেউ অধ্যাপক ইউনূসের সমালোচনা করবার অধিকার রাখেন এই রাষ্ট্রের নাগরিক হিসেবে, একজন সাংবাদিক তো নিশ্চয়ই করতে পারেন, তবে সেই অভিযোগগুলো হতে হবে ট্যানজেবল, সেগুলো বোঝা যায়, দেখা যায়, ধরা যায়, ভেরিফায়েবল, এরকম হতে হবে। তার বেশিরভাগ অভিযোগ বায়বীয়, নিজের মনের মাধুরী মিশিয়ে মানুষ যেমন কবিতা লিখে, মাসুদ কামাল, মঞ্জুরুল আলম পান্না, অধ্যাপক কলিমুল্লাহ, এই যে একটি গোষ্ঠী আছে, নবনীতা চৌধুরী, মাসুদা বাট্টি, এরকম যারা যারা আছেন, সাংবাদিক আনিস আলমগীর, আব্দুল নূর তুষার, এদের একটি কাজ অধ্যাপক ইউনূসকে একটু টেনে নামানো। তো এইসব কারণে আমি তাদের সমালোচনা করেছি, করবার অধিকার আমার আছে, আমি করেছি এবং যৌক্তিকভাবেই করেছি। তারা আমার সমালোচনা, আমি যেসব বিষয়ে কথা বলেছি খণ্ডাবার চেষ্টা করিনি। তো যাই হোক, তো মাসুদ কামাল আসিফ মাহমুদ সম্পর্কে কি কথা বলেছেন এই চ্যানেল 24-এর মুক্ত বাক অনুষ্ঠানে, সেটি নিয়ে একটু কথা বলা দরকার। তো মাসুদ কামাল বলেছেন যে এক্সিট প্রসঙ্গে, উপদেষ্টাদের প্রসঙ্গে, যে যদি
সেফ এক্সিটের তালিকা করা হয় উপদেষ্টাদের, তাহলে সেখানে আসিফ মাহমুদের নাম থাকবে সবার আগে 1 নম্বরে। তো এটি একটি গুরুতর অভিযোগ। আসিফ মাহমুদ একজন সিটিং উপদেষ্টা, তিনি এখনো দায়িত্বে আছেন, অন্তর্বর্তীকালীন সরকার এখনো ফাংশনাল। তো এই সরকারের একজন উপদেষ্টা মানে একজন মন্ত্রী। আমরা নিশ্চয়ই এমন কথা আগে বলতে পারিনি, বাংলাদেশের সাংবাদিক হোক আর যাই হোক আর সাংঘাতিক হোক, কেউ এই কথা বলতে পারেনি রাজনৈতিক সরকারগুলো যখন ক্ষমতায় ছিল, তারা যখন সরকার গঠন করেছে তাদের মন্ত্রীদের বিরুদ্ধে এরকম খোলামেলা সমালোচনা, এরকম আক্রমণাত্মক কথা আগে কিন্তু কেউ বলতে পারেনি, সাহস পাননি লোকেরা এটি বলতে। বাট এখন কিন্তু বলা যাচ্ছে, অধ্যাপক ইউনূসকে যা ইচ্ছে তাই বলা যাচ্ছে, উপদেষ্টাদের যা ইচ্ছে তাই বলা যাচ্ছে। তারপরও আইরনিকলি আমি বলবো, কিছু কিছু সাংবাদিক অভিযোগ করছেন বা মিডিয়া কর্মী, মত প্রকাশের স্বাধীনতার নাকি ঘাটতি হয়েছে দেশে। মত প্রকাশের স্বাধীনতার ফল্গু ধারা বইছে, আমি যদি বলি, আমি যা দেখছি কখনো আগে এমনটি হয়নি। তাই মাসুদ কামাল এমন অভিযোগ করতে পেরেছেন যে উপদেষ্টাদের তালিকা হলে আসিফ মাহমুদের নাম থাকবে 1 নম্বরে। আর এটি বলতে গিয়ে তিনি কিছু উদাহরণ টেনেছেন। তিনি বলেছেন, হাঁস কাণ্ডের কথা উল্লেখ করেছেন, হাঁস কাণ্ড, ওয়েস্টিন কাণ্ড, এগুলোর কথা উল্লেখ করেছেন যে এইসব কথা বলে বা মন্তব্য করে আসিফ মাহমুদ বিতর্কিত হয়েছেন। ইঞ্জিনিয়ার ইশরাক হোসাইন, বিএনপির ইশরাক হোসাইনের কথা বলেছেন যে আসিফ মাহমুদের কারণে ইশরাক হোসাইন মেয়র পদে বসতে পারেননি, আসিফ মাহমুদ তাকে বসতে দেননি। আরও বিভিন্ন কথাবার্তা বলেছেন, যেমন চাঁদাবাজির ব্যাপারে তার বিরুদ্ধে অভিযোগ আছে। বাগছাস কিংবা যদি বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিয়াদ অভিযোগ করেছিলেন আসিফ মাহমুদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ চাঁদাবাজির। সুনির্দিষ্ট করে বলেছিলেন যে কোন দিন ভোরবেলা ওয়েস্টার্নের আশেপাশের সাদা বাইকে করে ঘুরে বেড়াচ্ছিলেন আসিফ মাহমুদ, চাঁদাবাজি মনিটর করছিলেন, এমন অভিযোগ তার বিরুদ্ধে ছিল। তো আমিও প্রতিকার চেয়েছি, তদন্ত চেয়েছি অভিযোগগুলোর, কিন্তু তদন্ত হয়নি। তদন্ত হওয়া দরকার ছিল। তো তদন্ত যেহেতু হয়নি, তাই মাসুদ কামালরা কথা বলার সুযোগ পাবেন, এটি স্বাভাবিক। আর তারা কথা বলছেন, তো মাসুদ কামাল সেগুলো উল্লেখ করেছেন। এবং আরও তথ্য তিনি দিয়েছেন যে নিজ জেলা কুমিল্লায় আসিফ মাহমুদ যেহেতু স্থানীয় সরকার উপদেষ্টা, পাশাপাশি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের তিনি উপদেষ্টা, তো স্থানীয় সরকার উপদেষ্টা হিসেবে এলজিইডির আন্ডারে যেসব কাজ হয় জেলা উপজেলায়, সেই খাতে তিনি তার নিজ জেলা কুমিল্লার জন্য, যেটি আমারও সাবেক বৃহত্তর জেলা, এখন আমি চাঁদপুর জেলার অধিবাসী, আমার চাঁদপুর একসময় মহকুমা ছিল, এখন জেলা হয়েছে, বাট বৃহত্তর কুমিল্লার আমিও সন্তান। সো আমার সাবেক বৃহত্তর জেলা কুমিল্লার জন্যে, এবং আসিফ মাহমুদ যেহেতু একই জেলার কুমিল্লার, তিনি 2400 কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন, যা কিনা বাংলাদেশের অনেকগুলো জেলাকে একসঙ্গে করলেও এই বাজেট সেখানে হয়নি, বরাদ্দ হবার কোনো কারণ নেই, সুযোগ নেই হবার। তো এইখানে মাসুদ কামাল আরও বলেছেন যে এই 2400 কোটি টাকার মধ্যে নিজ উপজেলার জন্যে, আমি পত্রিকায় দেখেছিলাম 450 কোটি। মাসুদ কামাল অন্য একটি তথ্য দিলেন, একটু ছোট তার দেয়া তথ্যটি। আমি দেখেছিলাম সম্ভবত 450 কোটি টাকা কুমিল্লার তার নিজ উপজেলার জন্য রেখেছেন। এবং পাশের উপজেলা দেবিদ্দার হাসনাত আবদুল্লাহর উপজেলার জন্য 100 কোটি কম বোধহয় 350 কোটি টাকা, ডলার না টাকা রেখেছেন বরাদ্দ, আর কুমিল্লা জেলার জন্য 2400 বা 2400 কোটি টাকা। তো এইটিও মাসুদ কামাল মেনশন করেছেন, এবং তিনি বলেছেন যে এটি নির্বাচন সামনে, এবং শোনা যাচ্ছে আসিফ মাহমুদ নির্বাচনে অংশগ্রহণ করবেন, হাসনাত আবদুল্লাহও করতে পারেন। কাজে সরকারি টাকা এরকম নিজ জেলায় বরাদ্দ দিয়ে এরকম করা যায় কিনা, এবং এটি নির্বাচনী প্রচারণার অংশ বলা যায় কিনা, নিশ্চয়ই অন্যরা চাইলে বলতে পারেন। সরকারি টাকা নিজ জেলায় ব্যয় করে নিজ উপজেলায় সেখানে ভাবমূর্তি তৈরি করা যে আমি এলাকার জন্য অনেক কাজ করছি, বলাই যায় এটি যে সরকারি টাকা ব্যবহার করে, জনগণের টাকা ব্যবহার করে নির্বাচনী প্রচারণা তিনি চালাচ্ছেন বা চালাবার চিন্তা করেছেন। তো মাসুদ কামাল এই টপিকটিও সামনে নিয়ে এসেছেন। আর যদিও অতীতে আমি, এবং আরেকটি টপিক তিনি এনেছেন, বিসিবি নির্বাচনে আসিফ মাহমুদের হস্তক্ষেপ, যা কিনা সাবেক ফুটবলার জাতীয় দলের আমিনুল ইসলাম, যিনি এখন বিএনপি রাজনীতি করেন, আমিনুল ইসলাম সরাসরি অভিযোগ এনেছেন যে তিনি ভোটারদের ভয় দেখিয়েছেন বিসিবি নির্বাচনে। তো এই কথাগুলো আমি বিশ্বাস করি না যে এমনি এমনি আমিনুল পাগল হয়ে গিয়েছেন, কোনো কারণ ছাড়া আউট অফ নো হোয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে কিছু কথা ছুড়ে দিলেন বাইরে, আমি এটি মনে করি না। আসলে আমি অনেকবার উল্লেখ করেছি যে আমি আসিফ মাহমুদদের অনেক ভালোবাসি, এনসিপিকে পছন্দ করি, এনসিপির উন্নতি চাই এই দলটির, কারণ তারা জুলাই যোদ্ধা, জুলাই যোদ্ধাদের কাছে আমাদের ঋণের কোনো শেষ নেই।
সেই অর্থে আমি তাদের কাছে কৃতজ্ঞ, এনসিপির সকল নেতৃবৃন্দের কাছে, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের কাছে, ছাত্রদের কাছে, কর্মীদের কাছে, সবার কাছে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। আমার ঋণ আছে এবং আমি মনে করি আমাদের পুরো জাতির ঋণ আছে তাদের কাছে। তো সেই অর্থে আমি এনসিপির কল্যাণকামী, ওয়েল উইশার, এনসিপির নেতৃবৃন্দকে, এবং শুধু এনসিপি না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অন্যান্য প্ল্যাটফর্মে ছড়িয়ে আছেন, তারা যে যেখানে আছেন তাদের সবাইকে আমি ভালোবাসি, আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা আছে তাদের প্রতি। বাট ইট ডাজন্ট মিন যে তারা কোনো অনিয়মের সঙ্গে যুক্ত হবেন। চাঁদাবাজি, দখলদারিত্ব, হুমকি প্রদান, নির্বাচনে হস্তক্ষেপ করা, যে কোনো অনিয়ম তারা আমার চোখের সামনে করবেন, স্টিল আমি চোখ বন্ধ করে থাকবো তাদের ভালোবাসি বলে। হবে না, আমার ভালোবাসাটা এরকম আনকন্ডিশনাল না, কন্ডিশনাল, শর্তযুক্ত। তাই যতই ভালোবাসি, আসিফ মাহমুদ সম্পর্কে আমার বক্তব্য আছে, আমার অবজারভেশন আছে। তার বিরুদ্ধে এত কথা হয়েছে, এত অভিযোগ এসেছে, এটি এমনি এমনি আসবার কোনো কারণ আমি দেখি না। যদিও এনসিপি লাভাররা যারা অতি উৎসাহী, আমার চ্যানেলে অনেকেই সাবস্ক্রাইবার্স, তারা এনসিপিকে ভালোবাসেন, আমিও বাসি, কিন্তু তারা যখনই আমি আসিফ মাহমুদ সম্পর্কে কিছু বলবার চেষ্টা করেছি, বা আগে নাহিদ ইসলাম, যদি নাহিদ ইসলাম সম্পর্কে বলবার তেমন কিছু পাইনি, আসিফ মাহমুদ বিশেষভাবে যখনই বলবার চেষ্টা করেছি, কিংবা এনসিপির কোনোভাবে সমালোচনা করেছি, আমার সাবস্ক্রাইবার্সদের অনেকে আমাকে সমালোচনা করেছেন বা আমাকে বোঝাবার চেষ্টা করেছেন তারা ষড়যন্ত্রের শিকার। আমি দুঃখিত, এক্সট্রিমলি সরি। আমি সব অভিযোগকে ষড়যন্ত্রের শিকার আসিফ মাহমুদ এই কথা বলতে রাজি নই, আর এটি মানলে হবে না। তাহলে আবার নতুন নতুন হাসিনা তৈরি করবো আমরা, পারবো না, এটি করতে সম্ভব নয়। এত অভিযোগ উঠছে, কিছু তো সত্যতার মধ্যে আছে। আর বিশেষভাবে চাঁদাবাজির যে অভিযোগ উঠেছিল, রিয়াদ যে অভিযোগ করেছিলেন, বাকশাস নেতা রিয়াদ, তারপরে কিন্তু এটি একটি গুরুতর অভিযোগ, সাদা বাইকে করে ওয়েস্টার্নের আশেপাশে ঘুরে বেড়ানো। আসিফ মাহমুদ যদি সৎ হতেন, নিজে দাবি করতেন যে তদন্ত করা হোক, বিচার বিভাগীয় তদন্ত, ওই এলাকার ওয়েস্টার্নের আশেপাশের সমস্ত সিসিটিভি ক্যামেরা চেক করা হোক, যে আমি কবে ভোরবেলা সাদা বাইক নিয়ে ওখানে গিয়েছিলাম। এই বিষয়গুলো তদন্তের দাবি তার নিজের করা দরকার ছিল, তার যদি ব্যক্তিগত সততা অত উচ্চ মাত্রায় থাকতো। করেননি সেই দাবি তিনি, অন্তর্বর্তী সরকারও সেই ব্যবস্থা করেনি। তার মানে যখনই যে অভিযোগ উঠেছে, কোনো অভিযোগের বিষয়ে তদন্ত হয়নি। উপদেষ্টা নূরজাহান, স্বাস্থ্য উপদেষ্টা, তার ব্যক্তিগত কর্মকর্তার দুর্নীতি, আসিফ মাহমুদের ব্যক্তিগত কর্মকর্তার দুর্নীতি, ব্যক্তিগত কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখানে আসিফ মাহমুদ এবং নূরজাহান বেগমের দায় আছে কিনা, এটি মানতে আমার কষ্ট হচ্ছে। যারা মানবার মানুক, আমার মানতে কষ্ট হচ্ছে যে উপদেষ্টা বা মন্ত্রী জানেন না যে তার পিএস, তার এপিএস, তার কর্মকর্তা, তার পার্সোনাল অফিসার তারা কি করছেন তিনি জানেন না। তাহলে দুটো বিষয় এখানে কাজ করছে। একটি হলো, হয় তিনি সেই দুর্নীতির ভাগিদার, আর না হলে তিনি অপদার্থ, আনফিট, ইনকম্পিটেন্ট, আনফিট ফর দ্য পোস্ট। কি হচ্ছে আশেপাশে তার মন্ত্রণালয় তিনি জানেন না। তাহলে এই অপদার্থ লোকের ক্ষমতা থাকবার কোনো প্রয়োজন নেই। আর যদি তার অপদার্থ নন, আপনি বলতে চান তিনি কম্পিটেন্ট, যোগ্য, ফাইন, আমার কোনো আপত্তি নেই, তাহলে তিনি দুর্নীতিপরায়ণ, দুর্নীতির অর্থের ভাগ পেয়েছেন তিনি। তো এই বিষয়গুলো সুরাহা হয়নি, এই বিষয়গুলোর উত্তর আমরা পাইনি, তদন্ত এখনো হয়নি, তদন্ত শুরুই হয়নি। খুব আপত্তিকর বিষয়টি এবং হতাশার আমাদের জন্য। আমাদের কখনোই চাওয়া এরকম ছিল না যে হাসিনাকে বাদ দিয়ে আমরা নতুন কিছু চাঁদাবাজ আনবো, নতুন কিছু অনিয়মকারী নিয়ে আসবো, তাদেরকে সেলুট করব, তাদেরকে ভালোবাসবো। না, হাসিনার চেহারা নিয়ে আমাদের কোনো আপত্তি ছিল না। যেমনই হোক, হাসিনা তো মানুষই ছিলেন, চেহারার প্রতি কোনো আপত্তি ছিল না, কোনো ঝামেলা ছিল না চেহারা নিয়ে। সো হাসিনার কর্মকাণ্ডকে আমরা ঘৃণা করেছিলাম। তাহলে এখনও যদি একই কর্মকাণ্ড দেখি আমরা, জবাবদিহিতার অভাব দেখি, এখনো কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, দেখছি না। তদন্তের দাবি উঠলে কোনো তদন্ত হয় না, তদন্ত হলো কি হয় আমরা জানি না। উপদেষ্টারা ব্যক্তিগত সম্পদের হিসাব দেননি, শুনছি সরকারের কাছে দেওয়া আছে, আমরা ওটা দিয়ে কী করবো আমরা দেখিনি, আমরা জানি না। তাই আমরা পাইকারি ক্লিন চিট কাউকে দিতে পারবো না, দেওয়ার কোনো সুযোগ নেই। এই দেশের কোনো মানুষের সেটি করা উচিত হবে না। প্রত্যেকটি বিষয়কে সন্দেহের চোখে দেখতে হবে, প্রত্যেকটি অভিযোগকে মনে করতে হবে হ্যাঁ এটি একটি অভিযোগ, তদন্ত দাবি করতে হবে, অ্যাকাউন্টেবিলিটি চাইতে হবে, জবাবদিহিতা আমাদের কাছে সুস্পষ্ট হতে হবে, ক্লিয়ার হতে হবে সব কিছু। আমরা ধোঁয়াশায় আর থাকতে চাই না। তাই মাসুদ কামালের সঙ্গে আমার অন্যান্য বিষয়ে অনেক দ্বিমত ছিল। মাসুদ কামাল অনেক সময় ড্যারোগেটরি মন্তব্য করেছেন অধ্যাপক ইউনূস সম্পর্কে, আমি আপত্তি করেছি, আমি প্রতিবাদ করেছি। বাট মাসুদ কামালের উত্থাপিত সব অভিযোগ আমি উড়িয়ে দেব, আমি সেরকম লোক নই আসলে, আমি দুঃখিত। তাই এইখানে মাসুদ কামালের কিছু পয়েন্টস আছে, মাসুদ কামালের পয়েন্টসগুলো আলোচনার দাবি রাখি নিশ্চয়ই। মাসুদ কামাল রাইটলি কিছু অভিযোগ উত্থাপন করেছেন, এই অভিযোগগুলোর জবাব আমাদের পাওয়া দরকার, অন্তর্বর্তীকালীন সরকারের অভিযোগগুলোর জবাব দেওয়া দরকার। প্রধান উপদেষ্টার শতপ্রণোদিত হয়ে এই বিষয়গুলোর তদন্ত দাবি করা দরকার, তদন্তের আদেশ দেওয়া দরকার এবং তদন্ত হওয়া দরকার যথাসময়ে, বেশি দেরি হয়ে যাবার আগে।
কারণ উপদেষ্টাদের বিরুদ্ধে যেভাবে কথা ওঠা শুরু হয়েছে, আর কারো মুখে লাগাম দেওয়া যাবে না। আর এইভাবে যখন কথা একের পর এক উঠতে থাকবে, উপদেষ্টাদের দায়িত্ব পালন করা কিন্তু মুশকিল হয়ে যাবে, এবং সেটি আমরা চাই না। আমি এখনও বলছি স্পষ্ট করে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে, অন্যান্য জুলাই স্পিরিট যারা ভালোবাসেন, জুলাই স্পিরিটকে যারা আপল করতে চান, লাখো কোটি মানুষ এই দেশের, আমিও তাদের একজন। অন্তর্বর্তী সরকার আমাদের সরকার, এই সরকারকে আমরা ওন করি, আমরা এই সরকারের উন্নতি চাই, এই সরকারের সফলতা কামনা করি। কিন্তু পাশাপাশি যাদের বিরুদ্ধে অভিযোগ উঠবে, অভিযোগের তদন্ত হতে হবে, সুস্পষ্ট জবাব চাই আমরা অনেকগুলো প্রশ্নের, যে প্রশ্নগুলোর জবাব আমরা অতীতে পাইনি।